চলো আমরা শুরু করি। গ্রানুলোসাইট দুই প্রকার, একটা হলো লিম্ফোসাইট আর একটা হলো মনোসাইট। আচ্ছা, লিম্ফোসাইটের বিষয়টা কি? লিম্ফোসাইট মূলত লিম্ফোসাইট এবং মনোস বি লিম মানে লিম্ফোসাইট আবার দুই প্রকার। মানে অনেস্টলি যদি বলি, লিম্ফোসাইট এবং মনোসাইট বোথ বোথ কিন্তু ইমিউনিটি মানে ইমিউন সেল, হ্যাঁ? মানে ডাব্লিউবিসি নিজে তো একটা ইমিউন সেল। তো এর ভিতরে আমরা কি বলে গ্রানুলোসাইটের ভিতরে পড়ছে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। তো একেকটা একেক কাজ করে, হ্যাঁ? তো নিউট্রোফিল আমরা পড়েছিলাম গত পরশুদিন যে এটা নিউট্রোফিল বাড়ে হলো তোমার ব্যাকটেরিয়াল ইনফেকশনে, নিউট্রোফিল যদি কমে যায় এক একটা রেঞ্জ, এবং স্পেসিফিক বলেছিলাম 500-র নিচে, বিশেষ করে 500-র নিচে অ্যাবসলিউট নিউট্রোফিল কাউন্ট 500-র নিচে যদি কমে যায়, এটা সিরিয়াসলি কোনো খুবই ফেটাল ডিজিজ হয়েছে এটা ইন্ডিকেট করে। বিশেষ করে এইচআইভি, তারপরে তোমার ক্যান্সার, ক্যান্সার না, মূলত এইচআইভির ক্ষেত্রে আমি বেশি দেখছি এই জিনিসটা। তো এই কন্ডিশন গুলাতে সবচেয়ে বেশি নিউট্রোফিল কমে, হ্যাঁ? এবার আসি হলো গ্রানুলোসাইট কি। লাভলিনা ছিল, লাভলিনা কি হইলো? হুম? আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম, আম লিম্ফোসাইট লিম্ফোসাইট মূলত সরি, গ্রানুলোসাইট মূলত দুইটা দুইটা থাকে, একটা হলো লিম্ফোসাইট, একটা হলো মনোসাইট। সবগুলাই কিন্তু এগুলা ইমিউনিটি সেল। তো লিম্ফোসাইট কিভাবে বাড়ে? রিমেম্বার, লিম্ফোসাইট বাড়ে কিন্তু ভাইরাল ইনফেকশনে। লিম্ফোসাইট বাড়ে হলো ভাইরাল ইনফেকশনে। এবং আম, এই লিম্ফোসাইটের ভিতরে আবার দুইটা ভাগ আছে, একটা হলো বি লিম্ফোসাইট, একটা হলো টি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট আমাদের বডিতে যে অ্যান্টিবডি আছে না, অ্যান্টিবডি তৈরি করে মূলত এই বি লিম্ফোসাইট, হ্যাঁ? ছোট ছোট জিনিস এগুলো লিখে রাখতে পারো। এটাকে হিউমোরাল ইমিউনিটি বলে, হিউমোরাল ইমিউনিটি। বি লিম্ফোসাইট আমাদের বডিতে হিউমোরাল ইমিউনিটি তৈরি করে, হ্যাঁ? একটু দেখায় দেই, এই জিনিসগুলো না দেখাইলেই নয়। এই যে দেখো, একটা হলো হিউমারাল ইমিউনিটি, একটা হলো সেলুলার ইমিউনিটি, হ্যাঁ? এই যে দেখো, ক্লাসিফাইড ক্লাসিফিকেশন ইমিউন রেসপন্স মানে ডাব্লিউবিসির যে সেলগুলো আছে এর ভিতরে একটু দেখি আমরা। প্রথমেই আসি হলো আহ, প্রথমেই আসি হলো সেলুলার ইমিউনিটি, একটা হলো মিডিয়েটেড বাই টি সেলস। তারপরে আসে হলো থাইমাস গ্ল্যান্ড। আচ্ছা, হিউমারালের ভিতরে আছে হলো মিডিয়েটেড বাই বি সেলস। মানে হিউমেরাল ইমিউনিটি মানে কি? এটা হলো সিরামের ভিতরে যে অ্যান্টিবডি গুলো তৈরি হয় সেটা হলো এই বি সেল, বি সেল তৈরি করে, হ্যাঁ? এখানে বি সেল এবং টি সেলের একটু বিষয় আছে, একটু আমি একটু পরেই বলতেছি। এই যে দেখো, বি সেল প্রডিউসড বাই লিম্ফয়েড টিস্যু রেসপন্সিবল ফর হিউমোরাল ইমিউনিটি থ্রু অ্যান্টিবডি। মানে কি? এই বি সেলই মূলত অ্যান্টিবডি তৈরি করে। একটু বলি তারপরে আবার বুঝে বলবো। টি সেল প্রডিউসড বাই থাইমাস রেসপন্সিবল ফর সেলুলার ইমিউনিটি। তো টি থ্রি এবং সরি, টি সেল এবং বি সেল দুইটাই কিন্তু আমাদের লিম্ফোসাইট। দুইটা এইগুলা সবই আমাদের ইমিউনিটি ইমিউনিটিতে হেল্প করে। এখন বি সেল কি করে? বি সেল করে কি, আমাদের যে সিরামে যে অ্যান্টিবডি তৈরি করে, সিরাম অ্যান্টিবডি বলে না, এই সিরামের ভিতরে অ্যান্টিবডি তৈরি করে হলো বি সেল। আর টি সেল কি করে, আমাদের এই যে থাইমাস গ্ল্যান্ড থেকে আমরা পাই টি সেলটা মূলত, মানে আমাদের এই যে ট্রাকিয়ার এখান থেকে। তো এইখান থেকে মূলত এই টি সেলটা উৎপন্ন হয়। টি টি সেলের ভিতরে আবার বিভিন্ন টাইপ আছে, টি3, টি4, টি8, ঠিক আছে? এরকম। এখন বি সেল মূলত শর্ট টাইম ইমিউনিটিতে ইয়ে করে, শর্ট টাইম ইমিউনিটি যেগুলা, এগুলাতে বি সেলের রোল রোল প্লে করে। লিখে রাখো এই জিনিসটা, যেটা বলছি সেটা লিখে রাখো একটু। বি সেল শর্ট টাইম ইমিউনিটিতে তোমার কি বলে, তোমার মানে আই মিন কাজ করে। আর টি সেল লং টাইম ইমিউনিটি প্রোভাইড করে। আমাদের বডিতে দুই রকমের মানে সেলগুলা দুইভাবে কাজ করে, একটা হলো শর্ট টাইম ইমিউনিটি, একটা হলো লং টাইম ইমিউনিটি। দেখবা এটার ভালো একটা উদাহরণ হলো যে তোমার টিটিনাস ভ্যাকসিন দেয় না, টিটিনাস ভ্যাকসিন দেয়। টিটিনাস ভ্যাকসিন দিলে দেখবা একটা আছে আইজিজি আর একটা হলো আইজিএম।
আইজিজি যেটা, এটা হলো শর্ট টাইম ইমিউনিটি, ইমিডিয়েট অ্যাকশন করে, ইমিডিয়েট। এখন হইছে, এখনই সে বডিতে অ্যাকশন শুরু করবে, এটা হলো শর্ট টাইম ইমিউনিটি। আর লং টাইম ইমিউনিটি যেটা হলো, মানে যেটা হলো 5 বছর পর্যন্ত কাজ করে, সেটা হলো লং টাইম ইমিউনিটিতে, ইমিউনিটি, হ্যাঁ, এইভাবে। এখন কথা হলো, এই যে বি সেল শর্ট টাইম ইমিউনিটিতে কাজ করে এবং টি সেল আবার লং টাইম ইমিউনিটিতে কাজ করে। এখন একটা জিনিস না জানলেই নয়, যে আমাদের এই টি সেলের আবার বিভিন্ন টাইপ আছে, যেমন T3, T4, T4টাকে CD4ও বলা হয়, বা হেল্পার টি সেলসও বলা হয়, বুঝছো? এখন যে কি বলে, টি সেলস থাইমাস ইনক্লুড T3, T4, T8 এটসেট্রা। আরেকটা জিনিস একটু দেখি, এখানে করতে পারছি না কেন, হেল্পার সেলস, কিলার সেলস। ওকে, আহ এর গতবার, একটু দাঁড়াও। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হলো T4 বা CD4। তোমরা কি কখনো এরকম শুনেছিলা যে এইচআইভি হলে আমাদের বডিতে সিডি ফোর যে থাকে, সিডি4 ডিস্ট্রয় হয়ে যায়, মানে লং টাইম ইমিউনিটি ডিস্ট্রয় হয়ে যায়। সিডি4 কি টি সেল না, লং টাইম ইমিউনিটি প্রদান করে না? এই যে সিডি4, খেয়াল করো, সিডি4 এটা ইম্পর্টেন্ট একটা শব্দ, হ্যাঁ। সিডি4 কিসের অংশ? টি সেলের অংশ না, মানে কি লং টাইম ইমিউনিটির অংশ সিডি4। আর আমাদের এইডস হলে কি হয়, ইমিউনিটি লং টাইম ইমিউনিটি নষ্ট হয়ে যায় না, নাকি শর্ট টাইম নষ্ট হয়? অবশ্যই লং টাইম। ঠিক আছে, বুঝছো এই কথাটা, এই লাইনটা এই জায়গায়? জি ভাইয়া বুঝছি। লাবণী, ভাইয়া আরেকবার বলেন ভাইয়া। বললাম এই যে যাদের এইডস হয়, তাদের ইমিউনিটি নষ্ট হয়ে যায় না, যার কারণেই তো এইডস হয়, তাই না? এখন তাদের কি, আমাদের বডির কোন ইমিউনিটি নষ্ট হলে এইডসটা হয় আর কি? সিডি4, সিডি4 বা টি4, এই যে সিডি4 বা টি4 হেল্পার সেলস, এই সিডি4 যে ইমিউনিটিটা থাকে বডির, এই ইমিউনিটিটা ধ্বংস হয়ে যায়, যার ফলে এইচআইভি রোগ, মানে এইডসটা হয়, কারণ এটা লং টাইম ইমিউনিটিকে ধ্বংস করে দেয়। ঠিক আছে, এই জন্য দেখবা যাদের এইডস হয় তাদের ক্ষেত্রে সিডি4 বা টি4 এই সেলটা, এখানে নর্মাল আছে কত, 500 থেকে 1200 না, এই সেলটা প্রায় 200 নিচে কমে যায়, সিডি4। এটা কোশ্চেনে পাওয়া গেছে, হ্যাঁ। লেস দেন 200 সেলস পার কিউব, এই ইয়েতে চলে যায়। ঠিক আছে, কারণ কোনো পেশেন্টের এই নেক্সট টাইম সিবিসি রিপোর্টে এই জিনিসগুলো খেয়াল করবা, কমপ্লিট ব্লাড কাউন্টে এই যে ডাব্লিউবিসির কোনটা কেমন আছে, সিডি4 এই জায়গার সেলগুলো কততে আছে, তারপরে নিউট্রোফিল কাউন্ট কত আছে, এই জিনিসগুলো খেয়াল করতে হবে, হ্যাঁ। আর নিউট্রোফিল কাউন্ট, ব্যাকটেরিয়াল ইনফেকশনে নিউট্রোফিল কাউন্ট বেড়ে যায়। আর ডাব্লিউবিসি তে কি হয়, সিডি ডাব্লিউবিসি তে না, ভাইরাল ইনফেকশনে লিম্ফোসাইটের বেড়ে যায়। ঠিক আছে, কাউন্ট বেড়ে যায়। আরেকটা জিনিস বলে দেই, যে এই যে লিম্ফোসাইটের পরিমাণ, যদি লিম্ফোসাইট যদি মানে 500 থেকে 1200 হলো নর্মাল, হ্যাঁ। আর এই লিম্ফোসাইট যদি কোনো কারণে 500 নিচে চলে আসে, অবশ্যই এটা মারাত্মক ডেঞ্জারাস, এটা তো 100% বুঝোই, কারণ এটা কখন কমবে, যখন খুবই লাইফ থ্রেটেনিং ডিজিজ লাইক এইডস, ক্যান্সার, এইসব জিনিসও হয়, তখন সিডি4টা অবশ্যই কমে আসে, হ্যাঁ। আর এটা মানে আমাদের লং টার্ম ইমিউনিটি সেল। এরপরে আসি হলো T8, লাইক কি CD8 কিলার টি সেলস, 150 থেকে 1000। বেড়ে গেলে ভাই কি বলছেন? টি4? T4 যদি কমে যায়, T4 বা CD4 এইটা যদি 500 নিচে চলে আসে, এইটা 500 নিচে চলে আসলে মানে খুবই মেজর যে ডিজিজ লাইক এইডস, ক্যান্সার, এগুলা ইন্ডিকেট করে। এগুলা নর্মালি জ্বর, ঠান্ডা, কাশি মাসিতে, ধরো প্যানক্রিয়াটাইটিস, এগুলাতে সাধারণত এই CD4টা কমে না। যেগুলা ডেডলি লাইক এইডস, ক্যান্সার, এগুলাতে তোমার এই T4 সেলটা কমে আসে, বেশি CD4। থাকা কি সমস্যা নাকি?
বেশি থাকা সমস্যা না, নর্মাল হলো 500 থেকে 1200। এর আচ্ছা, কমে আসলে কেন এইডস এইডস ইন্ডিকেট করি, কমে আসবে কেন? কারণ এদের এই এইচআইভি মানে কি, ইমিউনিটি কাজ করে না, তাই না? এটাই তো আমরা জানি নাকি? অ্যাকুয়ার্ড ইমিউন এইডস, অ্যাকুয়ার্ড ইমিউন এআইডি ডিফিসিয়েন্সি সিনড্রোম, মানে কি সিন্ড্রোম। আমাদের, হ্যাঁ তাই না? তার মানে কি আমাদের বডিতে ইমিউনিটি নাই, যে কারণেই তো এই সেলগুলো কমে গেছে। T4, আর যদি এই CD4 বা T4 এগুলা বেড়ে যায়, তার মানে কি ভাইরাল ইনফেকশনে বাড়ে। যদি লিম্ফোসাইটের ভিতরে বি সেল টি সেল আছে না, এগুলা যদি বেড়ে যায়, সেটা ভাইরাল ইনফেকশনে বাড়ে। আর ব্যাকটেরিয়াল ইনফেকশনে কি বাড়ে? নিউট্রোফিল। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, কিন্তু এটা আসে কোশ্চেনে। নর্মাল T4 এবং T8 রেশিও হলো 2:1, জাস্ট এতটুকু মাত্র, আর দরকার নাই। সাধারণত এই এ গ্রানুলোসাইট যদি কোনো কারণে তোমার কমে যায়, তবে এটা কিন্তু অবশ্যই সিভিয়ার ইনফেকশন, লাইক এই যেটা তো বললামই, এইডস, তারপরে জেনেটিক কোনো যদি ইয়ে থাকে, তখন এই জিনিসগুলো হয়। এটা ইম্পর্টেন্ট, জানা উচিত। ঠিক আছে, আর লিম্ফোসাইট মানে কি? বিশেষ বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট শর্ট টাইম ইমিউনিটিতে কাজ করে, আর টি লিম্ফোসাইট T4 আর কি, বিশেষ করে T4 বা CD4, এগুলো লং টাইম ইমিউনিটিতে কাজ করে, হ্যাঁ, বডির। এবারে সে হলো মনোসাইটস। এটা একটা ইমিউন রেসপন্স, লং টার্ম ফ্যাগোসাইটোসিস, ইনক্রিজ ইন রেসপন্স টু নন স্পেসিফিক ইনফেকশন। এই মনোসাইটটা, এটাও বাড়ে হলেও যদি কোনো, এটা আননোন রিজনে বাড়ে আর কি, জানা যায় না যে কি কারণে ইনফেকশন, তখন এটা বাড়ে। আর আমরা অলরেডি জানি যে ডাব্লিউবিসি কমে গেলে এটাকে বলে লিউকোপেনিয়া। পেনিয়া মিন্স কম, আর সাইটোসিস মিন্স বেশি। তাহলে ডাব্লিউবিসি যদি কমে যায়, <4,000 এর নিচে চলে, তাহলে আচ্ছা, ডাব্লিউবিসি কমে গেলে হাই রিস্ক ইনফেকশন, নাকি ডাব্লিউবিসি বেড়ে গেলে হাই রিস্ক অফ ইনফেকশন? বেড়ে ভাইয়া গেলে। বেড়ে গেলে হচ্ছে, বলো। আমি বলি বেড়ে গেলে হচ্ছে বডিতে ইনফেকশন আছে, আর হচ্ছে যদি কমে যায় তাহলে রিস্ক অফ ইনফেকশন মানে ইমিউনিটি কম। হ্যাঁ, ইয়েস, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা শব্দ, এটা কিন্তু খুবই ট্রিকি। হ্যাঁ, অলরেডি ডাব্লিউবিসি কমে গেছে, তার মানে কি তোমার ইমিউনিটি কম, তোমার ইমিউনিটি নাই দেখে ডাব্লিউটি বাড়তেছে না। ঠিক আছে, যেই কারণে এইডস এর ক্ষেত্রে যেটা আমরা দেখি, ডাব্লিউবিসি কম মানে ইমিউনিটি নাই, যার ফলে ইজিলি তোমার বডি আক্রান্ত হতে পারে। আর ডাব্লিউবিসি বাড়তি, তার মানে অলরেডি ইউ আর ইন ইনফেকশন। ডাব্লিউবিসি বাড়তি মানে লিউকোসাইটোসিস, ইন্ডিকেটস অনগোয়িং ইনফেকশন। ঠিক আছে, আর এই ডাব্লিউবিসি যদি কম থাকে, তাহলে কিছু ড্রাগ ব্যবহৃত হয়। ডাব্লিউবিসি যদি কম থাকে, কিছু ড্রাগ ব্যবহৃত হয়, যে ড্রাগগুলা আমাদের ডাব্লিউবিসি বাড়াতে বা ইমিউনিটি বুস্ট করতে সাহায্য করে। এমন কিছু ড্রাগ আছে যেটা অলরেডি জানি, ফিলগ্রিস্টিম। ঠিক আছে, এই যে ফিলগ্রাস্টিম, পেগফিলগ্রাস্টিম, এগুলা। ঠিক আছে, এগুলা যেহেতু ডাব্লিউবিসি বাড়াইতে সাহায্য করে, আবার এগুলা খাইলে বেশি হয়ে যায়, তখন আবার লিউকোসাইটোসিস হয়ে যেতে পারে, হ্যাঁ, বা কোলন স্টিমুলেটরস। এই ড্রাগগুলো ইম্পর্টেন্ট, এগুলোর নাম মুখস্থ রাখো। আর আরবিসি বাড়াতে সাহায্য করে কোন ড্রাগ? বলো। ওই গত লাস্ট ক্লাসে তো করে, এরাইথ্রোপোয়েটিন আলফা, ডারবেপোয়েটিন আলফা বলছিলাম। এবার আসি হলো প্লাটিলেট। প্লাটিলেট হলো আমাদের ক্লটিং এর জন্য কাজে লাগে, এটা তো আমরা জানি। এবং এনক্লেক্স এর জন্য এই আরবিসি ডাব্লিউসি প্লাটিলেট রেঞ্জ, এগুলো যদি না জানো, এনক্লেক্সে পাস করে আশাও করো না কেউ। রিকোয়ার্ড ফর ক্লটিং নরমাল কি 1.5 লাখ থেকে 4 লাখ। ঠিক আছে, যদি প্লাটিলেট কমে যায়, তাহলে এটাকে থ্রোম্বোসাইটোপেনিয়া। প্লাটিলেট কমে যাবে মানে কি রিস্ক অফ ব্লিডিং বাড়বে, আর প্লাটিলেট বেড়ে যাবে, এটা হলো থ্রোম্বোসাইটোসিস, রিস্ক অফ ক্লটিং বেড়ে যাবে। ঠিক আছে, এখন যদি কোনো কারণে প্লাটিলেট কমে যায়, লাইক ক্যান্সার। ক্যান্সার কি বোন ম্যারো ডিপ্রেশন হয় না, সবকিছুই কমে যায় বডির। এখন এই ক্যান্সারের ক্ষেত্রে
ধরো কারো বোন ম্যারো ডিপ্রেশন হয়েছে, তার রিস্ক অফ ব্লিডিং আছে, এটাকে কন্ট্রোল করার জন্য ক্যান্সারে পড়ছি আমরা কোন ধরনের ড্রাগ দিতে হয় যাতে করে প্লাটিলেট লেভেল বাড়ে? ফারহানা বলো না দেখি। বাকি যে কেউ, মনে হয় 2টা দিন আগে শেষ হয়েছে ক্যান্সারে, বলছিলাম। পারবা? কি ব্যাপার? এই তো কিছু বলতেছ না। ওপ্রেল ভেইকিন, এর আগেও বলছিলাম, কবে জানি লিখে দিছিলাম যে লিখো সবাই। প্লাটিলেট বাড়ায় ওপ্রেল ভেইকিন, দেখি। ওপ্রেল ভেইকিন, OPREL, ওপ্রেল VEKIN, ওপ্রেল ভেইকিন। এই ড্রাগটা আমাদের বোন ম্যারো স্টিমুলেট করে টু টু প্রডিউস প্লাটিলেট, বলছিলাম। ওপ্রেল ভেইকিন। লিখছো সবাই? এই ওপ্রেল ভেইকিন ড্রাগটা প্লাটিলেট প্রোডাকশনে সাহায্য করে, এটা সাবকিউটেনিয়াসলি দিতে হয়, হ্যাঁ। সবাই লিখছো এটা? জি ভাইয়া। হ্যাঁ। এটা এনজিডট কি? অ্যান্টিডোট, তো অ্যান্টিডোট এরকম তো পাই নাই। এটা হলো তোমার প্লাটিলেট প্রোডাকশনে এই ড্রাগটা প্লাটিলেট প্রডিউস করে, মানে বোন মেরোকে স্টিমুলেট করে মূলত, হ্যাঁ। এটা স্টিমুলেটিং, বোন মেরো স্টিমুলেটিং ড্রাগ, যেটা আমাদের প্লাটিলেট কম থাকলে প্লাটিলেট প্রোডাকশনে হেল্প করে, ঠিক আছে। এবং আরেকটা জিনিস বলে দেই, এটা অনেক সময় হয় কি, আমরা বিভিন্ন ডেঙ্গু ফিভার আরো কিছু কন্ডিশনে আমাদের প্লাটিলেট কমে যেতে পারে। তবে প্লাটিলেট 1,40,000 আসলেই যে রিস্কি তা না। প্লাটিলেট যখন কমে যায় রিস্ক অফ ব্লিডিং তো হবে, তাই না? এটা তো আমরা বুঝি, তাই না? মানে থ্রোম্বোসাইটোপেনিয়া। এখন কতটুকু কমলে বেশি রিস্কি? এটা হলো লেস দেন 20,000 যদি হয় কখনো, যদি প্লাটিলেট 20,000-এর নিচে চলে আসে, আই রিপিট, ডেঙ্গু কার যা ইচ্ছা তা হোক, কোনো কারণে যদি তোমার প্লাটিলেটের পরিমাণ 20,000-এর নিচে কমে যায়, তবে সেটা স্পন্টেনিয়াস আনকন্ট্রোলড ব্লিডিং হওয়ার চান্স থাকে। আই রিপিট, এই প্লাটিলেটের পরিমাণ যদি 20,000-এর নিচে চলে আসে, তাহলে স্পন্টেনিয়াস মানে নিজে নিজেই এবং আনকন্ট্রোলড ব্লিডিং শুরু হবে, এবং এর ফলে ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ হওয়ার চান্স থাকে তখন। এই কারণে ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে তোমার 50,000-এর নিচে চলে গেলেই প্লাটিলেটের কাউন্ট আস্তে আস্তে রিস্ক শুরু হয়ে যায়, আর 20,000-এর নিচে আসলে ব্লিডিং শুরু হবে। 50,000-এর নিচে আসলেই তোমার এই প্লাটিলেট আলাদাভাবে দেওয়া শুরু করে। কিন্তু কোনো কারণে যদি 20-এর নিচে চলে যায়, তখন আর ব্লিডিং শুরু হয় এবং এটা আনকন্ট্রোলেবল হয়ে যায়। আর এই ব্লিডিংটা যদি, 50,000 প্লাটিলেট দেয় না তো? বুঝি নাই। 50,000 হইলে প্লাটিলেট দেয় না তো, আরো কমলে দেয়। হ্যাঁ, মানে বলতেছি আর কি, মানে যখনই তোমার 50,000 হলে সিরিয়াস শুরু, মানে অ্যালার্ট হয়ে যায় সবাই যে যে কোনো কিছু একটা কমে যেতে পারে। লেস দেন 20,000 হলে ব্লিডিং মাস্ট, ব্লিডিং হবে, ঠিক আছে। এটাই বলতে চাচ্ছিলাম এখানে। এবার আসে হলো এই এবিও টাইপিংটা, আজকে আমি পড়াতে চাই না, এটা আমি নিজে পড়ে, এটা আমি সবসময় কনফিউজড হয়ে যাই আমি। এটা আমি আজকে বলবো না, তবে এটা ইজি, কিন্তু আমার কাছে এটা কেন জানি কনফিউজ, মানে আমি পেঁচে যাই এটা বলতে গেলে। এটা একটা আমি আগে পড়ে তারপরে কালকে বলবো। এবার আসলে ব্লাড কোয়াগুলেশন।
মানে কিভাবে ব্লাড ক্লট হয়। কোয়াগুলেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ ব্লাড ফর্মস ক্লট। ক্লট হওয়ার প্রসেসটা হলো কোয়াগুলেশন। It begins almost instantly after an injury to the blood vessel that has damaged the endothelial lining of the blood vessel. Exposure of the blood to proteins such as tissue factor initiate changes to blood platelets and fibrinogen, include primary and secondary hemostasis. Uh, hemostasis মানে কি ক্লটিং মেকানিজম, হ্যাঁ। প্রাইমারি কি আছে, প্রাইমারি হচ্ছে লাইক প্লাটেলেটস ইমিডিয়েটলি ফর্ম এ প্লাগ এট দি সাইড। আচ্ছা, যে কোনো জায়গায় মানে ব্লাড ক্লট হতে সবার আগে প্লাটিলেট কি করে, ওই জায়গায় গিয়ে আগে জমাট বাঁধে, জমাট বেঁধে ওই জায়গায় এক প্রকার জালি জালি তৈরি করে। সেকেন্ডারি কি হয়, প্রোটিনস ইন দি ব্লাড প্লাজমা লাইক ক্লটিং ফ্যাক্টর, যে ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন, এরা ওই জালির ভিতরে যেখানে প্লাটিলেটটা যায় ওখানে যায় জাল নেটের সৃষ্টি করে, এবং এই ব্লাডের ভিতরে যে প্রোটিনগুলো থাকে লাইক ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন, এগুলা গিয়ে ওই জালির ভিতরে আটকে ওই জায়গাটা ব্লক করে দেয়। রেসপন্ড ইন এ কমপ্লেক্স সিরিজ অফ ফর্ম ফিব্রিন স্ট্যান্ডস, ফিব্রিন, প্রোথ্রম্বিন, এগুলা এগুলা গিয়ে একটা জালির তৈরি করে এবং এই যে ব্লক করে হুইচ স্ট্রেং দ্য প্লাটিলেট প্লাগ, এবং এর ফলে প্লাটিলেট আরো বেশি তোমার আটকে যায়, শক্তভাবে আটকে যায়। এরপর আসলে কোয়াগুলোপ্যাথি। প্যাথি মিন্স ডিজিজ, প্যাথি মিন্স রোগ আর কি, হ্যাঁ। প্যাথি লাইক প্যাথি মিন্স হলো ডিজিজ বা রোগ। কোয়াগুলোপ্যাথি, inability to clot due to deficiency of platelets or clotting factors. কোয়াগুলোপ্যাথি মানে কি, মানে যে কন্ডিশনে প্লাটিলেট জমাট বাঁধতে পারে না। এরপরে হলো ফিব্রিনোলাইসিস। লাইসিস শব্দের অর্থ কি, লাইসিস শব্দের অর্থ ভেঙে যাওয়া, ব্রেকডাউন। লাইসিস শব্দের অর্থ হলো ব্রেকডাউন, হ্যাঁ, বা ক্লট ডিসোলিউশন। ফিব্রিনোলাইসিস মিন্স ক্লট ভেঙে যায়। takes place via fibrinolytic system by plasmin and proteolytic enzyme. আচ্ছা, ফিব্রিনোলাইটিক ড্রাগ, ফিব্রিন মানে ক্লট হয়ে আছে, ওই ক্লটকে ভেঙে ফেলতে হবে এমন কোন ধরনের ড্রাগ। আচ্ছা, কোন কন্ডিশনে আমরা এই ধরনের ড্রাগ দিয়ে থাকি বলতে পারবা? এই ফিব্রিনোলাইটিক ড্রাগ কোন কন্ডিশনে আমরা দিতে পারি? বুদ্ধি খাটাও তো। বলতে পারো, ধরো কোথাও ক্লট বেঁচে গেছে, হ্যাঁ, তাহলে কোন ধরনের ড্রাগ আমরা এই ইয়েতে দিতে পারি, ব্লাডকে, ক্লটকে ভেঙে ফেলার জন্য? কোন ড্রাগ, কোন ধরনের ড্রাগ, অথবা কোনো কন্ডিশনের নাম আছে? হেপারিন। আহ হেপারিন হলো ব্লাড থিনার, ব্লাড অ্যান্টিপ্লাটিলেট। জি হেপারিন ব্লাড। হলো এটা আসলে ক্লটকে ভাঙে না, আমি বলছি ফিব্রিনোলাইটিক। কোন কন্ডিশন, ড্রাগের কথা বললি, কোন কোন কন্ডিশনে এই ধরনের ড্রাগ দেওয়া যেতে পারে? ডিভিটি আছে, তারপরে তোমার এই কন্ডিশন গুলা, হ্যাঁ। আচ্ছা, এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আসে, সেটা হলো ফিব্রিনোলাইটিক ইনহিবিটরস। একটু ওয়েট।